কিন্তু ও এটা করতে পারছে না, কারণ এটা পাবলিক প্লেস। এখানে তূর্ণাকে জোরে একটা ধমক দিলেও মানুষ জড়ো হয়ে ভিডিও করা শুরু করবে। আদ্র মায়রার দিকে তাকিয়ে বলে, ওকে বলে দিস ড্রেস চেঞ্জ করতে। কথাটা বলেই সেখান থেকে হনহনিয়ে চলে যায় আদ্র। মায়রা আদ্রের যাওয়ার দিকে তাকিয়ে বড় করে একটা নিঃশ্বাস ফেলে। আদ্রকে আর কিছুক্ষণ তূর্ণার পাশে দেখলে ও দম বন্ধ করে মৃত্যুবরণ করতো নিশ্চিত। তূর্ণা মায়রাকে বলে, আদ্র আমাকে দেখলোই না, কত কষ্ট করে পার্লার থেকে সেজে এসেছিলাম, ধ্যাত। মায়েরা হাসলো, মনে মনে হাসলো, কারণ তূর্ণার সামনে হাসলে নিশ্চিত মেয়েটা ওর 12টা বাজাবে। তূর্ণা মায়েরার দিকে ভ্রু কুচকে তাকায়। ও বলে, তোর শরীরে আদ্রের শার্ট কেন? তূর্ণার প্রশ্ন শুনে মায়েরা থতমত খেয়ে যায়। মায়েরা চোখ বন্ধ করে নিজেকে সামলে বলে, আসলে বাইরে বৃষ্টি হচ্ছিল, তখন আমি পুরো ভিজে গিয়েছিলাম, তাই। এই সামান্য কারণে আদ্র তোকে নিজের পরনের শার্ট দিয়ে দিল? কই, আমি যখন বিডিতে ছিলাম তখন তো আমাকে কখনো নিজের শার্ট দিল না। এটা তোদের ব্যাপার, আমি কিভাবে বলবো? মায়েরা। তূর্ণা হঠাৎই কেন যেন রেগে যায়। ও রেগে বলে, আমার উডবি হাজবেন্ডের শার্ট তোর শরীরে থাকার কোনো অধিকার নেই। বলে টান দিয়ে আদ্রের শার্টটা মায়েরার থেকে নিতে যাবে, তখনই আদ্র এসে তূর্ণার হাত ধরে। আদ্র তূর্ণার দিকে চোখ গরম করে তাকিয়ে বলে, ডোন্ট ডু দিস। আদ্রের চোখ গরম দেখে তূর্ণা ভয়ে চোখ নামিয়ে নেয়, কারণ আপাতত আদ্রকে বেশ ভয়ঙ্কর লাগছে। আদ্র যখন মায়রার থেকে নিজের ফোন নিতে এসেছিল, তখন মায়রা আর তূর্ণার কথোপকথন শুনে ফেলে। আর তখনই তূর্ণা শার্টটা নিতে যাচ্ছিল। তখন কেন জানি আদ্রের রাগ চরম পর্যায়ে চলে যায়। আদ্র মায়রার হাত ধরে বাহিরে নিয়ে যায়, আর যাওয়ার আগে তূর্ণাকে একটা থাপ্পড় মেরে যায়। তূর্ণা গালে হাত দিয়ে আদ্র আর মায়রার যাওয়া দেখছে। তূর্ণা এখনো শকে আছে, ও বুঝতে পারছে না আদ্র ওকে থাপ্পড় কেন মারলো। মায়রার জন্য আদ্র আমাকে থাপ্পড় মারলো? আমি আর যাই হোক মায়রাকে বাঁচতে দিতে পারবো না। আদ্র গাড়িতে বসে জোরে জোরে শ্বাস নিচ্ছে। বেশ রাগ লাগছে ওর তূর্ণার উপর। ইচ্ছে করছে তূর্ণাকে মেরে ফেলতে। মায়েরা আদ্রের দিকে তাকিয়ে দেখে আদ্রের চোখগুলো বেশ লাল হয়ে আছে, যেন এখনই রক্ত পড়া শুরু করবে। মায়েরা চিন্তিত হয়ে আদ্রকে জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন? আদ্র গম্ভীর কণ্ঠে বলে, না। কেন? আদ্র মায়েরার কাছে একটু এগিয়ে এসে বলে, তোর জন্য। আমার জন্য? মানে তূর্ণা যখন তোর থেকে শার্ট নিচ্ছিল তখন কোনো প্রতিবাদ করলি না কেন? সেই অধিকার আমার নাই। তূর্ণার অধিকার ছিল, তাই ও নিয়েছে। অধিকারের কথায় কিছুটা অবাক হয় আদ্র। ও ভ্রু কুঁচকে বলে, মানে? বাসার কারোর থেকে জেনে নেবেন। কথাটা বলার পরপরই গাড়ি থেকে নেমে একটা রিক্সা ঠিক করে চলে যায় মায়রা। মায়রার চোখে পানি স্পষ্ট, যা আদ্রের চোখ এড়ায়নি। আদ্র বেশ অবাক, কি এমন অধিকারের কথা বলল মায়রা, তা ভাবতে ভাবতে শেষ আদ্র। মায়েরা রিকশায় বসে একাধারে কেঁদে যাচ্ছে। কেন কাঁদছে তার কারণ জানা নেই ওর, কিন্তু আপাতত ওর কান্না না করলে মন শান্তি হবে না, এটা শিওর। হঠাৎ মায়রার ফোনে কল আসে। মায়রা ফোন রিসিভ করে ফোনের অপর পাশ থেকে মায়রার আম্মু মায়রাকে বলে, মায়রা কই তুই? আম্মু, আমি বাসায় চলে এসেছি। ও আচ্ছা, আমরা একটু পর আসছি আয়ানকে নিয়ে। মায়রা জলদি করে ফোন কেটে দেয়। আদ্র পুলিশ স্টেশনে পৌঁছে চুপচাপ মনমরা হয়ে বসে আছে। তখনই রোহিত এসে আদ্রকে বলে, এতই যখন ভালোবাসিস তাহলে ফ্যামিলিকে জানাচ্ছিস না কেন? আদ্র ভ্রু কুচকায় রোহিতের কথায়। ও বলে, মানে? মানেটা সিম্পল, তুই তোর ভালোবাসার কথা মায়রাকে বল। দেখ ও একসেপ্ট করে কিনা, আর না করলে তুই আর ওকে ছাড়বি না। সো জোর করে বিয়ে করে ফেললেই তো হয়। রোহিতের কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ করে থাকে ও। তারপর হঠাৎ চেয়ার থেকে উঠে রোহিতকে জড়িয়ে ধরে বলে, এই প্রথম কোনো কাজের কথা বললি? আমি সব সময় কাজের কথাই বলি। আচ্ছা শোন, প্রপোজ করার জন্য যা যা লাগে সব ঠিক করে ফেল। আজকে ওকে প্রপোজ করব, দেন রাজি হলো তো ভালো, না হলে জোর করে বিয়ে করতে হবে। আচ্ছা, আয়ানকে বাসায় আনা হয়েছে। ও পুরোপুরি সুস্থ না হলে সুস্থ বলা চলে। আয়ানকে দেখতে জান্নাতের বাবা মা দুজনে এসেছে। জান্নাতের বাবা মাকে আসতে দেখে সবাই বেশ অবাক, কারণ জান্নাত পরিবারের কেউই কখনো আয়ানদের সাথে কথা বলে না। আজ হঠাৎ আয়ানকে দেখতে আসাতে তারা ব্যাপারটা ঠিক হজম করতে পারছে না। তারপরেও মুখ সৌজন্যতার হাসি ফুটিয়ে তাদের সাথে কথা বলে। মায়েরা চুপচাপ ছাদে দাঁড়িয়ে আছে, চারপাশে অন্ধকার নেমে এসেছে। কিছুক্ষণ পরে সন্ধ্যা হবে, তাই মায়েরার মনটা বেশ খারাপ। ছাদে আসার আগে যখন বড় মা রুম ক্রস করে আসছিল, তখন তাদের কথোপকথন শুনতে পায়। তারা আদ্রের বিয়ে নিয়ে কথা বলছিল। তারা চায় আর অল্প কয়েকদিনের মধ্যেই আদ্র আর তূর্ণার বিয়েটা যাতে হয়ে যাক। কথাগুলো শোনার পর মায়েরা শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল। তাই তো এই ভর সন্ধ্যাবেলা ছাদে আসে। মায়েরা বাহিরের দিকে দৃষ্টি দিয়ে তাকিয়েছিল। তখন আদ্রিতা ওর ঘাড়ে হাত রেখে বলে, এই ভর সন্ধ্যাবেলা ছাদে কি করছিস মায়েরা? আদ্রিতার কণ্ঠস্বর শুনে মায়েরা পিছে ঘুরে তাকায়। মায়েরা মলিন হাসে আদ্রিতাকে দেখে। মলিন হাসলি যে, মন খারাপ নাকি? আদ্রিতা, ভাইয়ার জন্য চিন্তিত একটু। আরে আয়নের জন্য মন খারাপ করার কি আছে? ডাক্তার বললই তো আয়ন ঠিক হয়ে যাবে। আদ্রিতার ফোনে কল আসাতে ও পাশে চলে যায় কথা বলতে।
কথা বলা শেষ হলে আদ্রিতা এসে মায়রাকে বলে, মায়ু নিচে চল তো জলদি। কেন আপু, কোনো দরকার? অনেক দরকার, জলদি চল। আদ্রিতা জলদি করে মায়রাকে নিচে নিয়ে যায়। নিচে নামার পর আদ্রিতা মায়রাকে নিজের রুমে এনে কাবার থেকে ড্রেস এনে মায়রার হাতে দেয়। মায়রা তা দেখে ভ্রু কুঁচকায়। আপু, ড্রেস দিচ্ছ কেন? আদ্র তোকে আমাদের বাংলো বাড়িটায় যেতে বলেছে আর্জেন্টলি। কেন? সেটা তো আমাকেও বলেনি, শুধু বলেছে তোকে সুন্দর করে রেডি করে পাঠিয়ে দিতে। মায়েরা মন খারাপ করে বলে, না গেলে হয় না আপু? তুই তো জানিস আদ্র কেমন, ওর কথার অমান্য করলে কি হবে তা তো জানিসই। মায়েরা শুকনো ঢোক গিলে বলে, মায়েরা ড্রেসগুলো নিয়ে তৈরি হতে চলে যায়। ড্রেস পরে আসার পর আদিতা বেশ সুন্দর করে সাজিয়ে দেয় মায়েরাকে। মায়ের বিরক্তি লাগছে কিন্তু তাও চুপ আছে, কারণ ও জানে আদ্রের কথার অমান্য করলে আদ্র কি করতে পারে। আদ্রিতা মায়রাকে রেডি করে আদ্রের পাঠানো গাড়িতে যেতে বলে। মায়রার মনে মনে বেশ ভয় হচ্ছে, ওর কেন যেন মনে হচ্ছে খারাপ কিছু হতে চলেছে। বাংলো বাড়িতে এসে গাড়ি থামতেই মায়রার বুকের ধুকপুকানিটা যেন 4 গুণ হয়ে যায়। মায়রা ড্রেস ধরে আস্তে আস্তে সামনে আগায়। দরজার কাছে আসতেই গোলাপি পাপড়ির বর্ষণ হয় মায়রার ওপরে। অনেকটা অবাক হয় আর প্রশ্ন নিয়ে সামনে আগায় মায়রা। কিছুটা সামনে যেতে একটা লোক এসে মায়রাকে বলে, ম্যাম স্যার সেকেন্ড ফ্লোরে আছে। মায়রা লোকটির কথা মতো সেকেন্ড ফ্লোরে যায়। সেকেন্ড ফ্লোরে যাওয়া মাত্রই মায়রার চক্ষু চড়ক গাছ। সেকেন্ড ফ্লোরে চারিদিকে লাভ শেপ বেলুন আর গোলাপের পাপড়ির ছড়াছড়ি। অনেক সুন্দর করে সাজানো হয়েছে সেকেন্ড ফ্লোরটাকে। মায়রা জামা ছেড়ে দিয়ে সামনে এগোয়। সামনে এগোনো মাত্র পিছন থেকে আদ্র এসে মায়রাকে জড়িয়ে ধরে মায়রার কাঁধে নিজের থুতনি রেখে বলে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে জান। আদ্রের হিসিয়ে কথাগুলো শুনে কেঁপে ওঠে মায়রা। আদ্র মায়রাকে ছেড়ে ওর সামনে হাঁটু গেড়ে বসে বলে, ছোট থেকে তোর বাচ্চামোগুলোর প্রতি একটা অন্যরকম আকর্ষণ ছিল আমার। ছোট সময় যখন পুতুলের জন্য কান্না করতি তখন ইচ্ছে করতো দুনিয়ার সব পুতুল তোর সামনে হাজির করতে। আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে বুঝতে পারলাম তোকে আমি ভালোবাসি, অতিরিক্ত চাই। দিবি আমাকে একটা সুযোগ? বিশ্বাস কর কখনো তোকে নিরাশ করব না। মা যেমন তার সন্তানকে আগলে রাখে, যে কোনো পরিস্থিতি থেকে তেমনি তোকে আগলে রাখবো। একটু ভালোবাসবি আমাকে? কথাগুলো বলে অসহায় চোখে তাকিয়ে আছে মায়রার দিকে। আদ্র ওর উত্তরের আশায়। মায়রা স্তব্ধ হয়ে আছে। মায়রা চোখ বন্ধ করে নিজেকে শক্ত করে আদ্রকে বলে, আমি আপনাকে। আদ্র মায়রার দিকে অসহায় চাহনি দিয়ে তাকিয়ে আছে ওর উত্তরের আশায়। আদ্রের চাহনি দেখে কষ্ট পেলেও মায়রার কিছু করার নেই। মায়রা একটা লম্বা শ্বাস নিয়ে আদ্রকে বলে, আমি আপনাকে ভালোবাসি না, আর না আপনাকে কোনোদিন ভালোবাসা সম্ভব। আমি অন্য কাউকে ভালোবাসি, তার সাথে আমার 2 বছরের রিলেশন। এমনকি ছেলেটা আপনার থেকেও অনেক বেশি হ্যান্ডসাম। একদমে কথাগুলো বলে মায়েরা মাথা উঁচু করে দেখে আদ্রের লাল টকটকে চোখ থেকে পানি পড়ছে। আদ্র কাঁপছে, রাগে কাঁপছে নাকি অন্য কিছু তা জানা নেই মায়রার। মায়রার ভয় হচ্ছে খুব। মায়রা আস্তে আস্তে পিছিয়ে যেতে থাকে। তখনই আদ্র উঠে এসে মায়রার হাত অনেক শক্ত করে ধরে। এতটাই শক্ত করে ধরেছে হাত এখনো ভাঙেনি, এটাই অনেক। আদ্র কর্কশ কণ্ঠে বলে, আমি জীবিত থাকতে অন্য ছেলের সাথে রিলেশন করিস? সাহস তো কম না তোর? ইচ্ছে করছে তোকে এক্ষুনি জ্যান্ত পুঁতে ফেলি, তো করুন না, মানা করেছে কে? আদ্র বাঁকা হাসি দিয়ে বলে, তোকে মেরে ফেললে আমার প্রতিশোধ কিভাবে পূরণ হবে? মায়েরা অনেকটা অবাক হয় আদ্রের কথায়। মায়েরা নিজের কণ্ঠে অবাক সুর টেনে বলে, প্রতিশোধ? কিসের প্রতিশোধ? বা আমাকে কষ্ট দিলি তার শাস্তি তোকে না দিয়ে কিভাবে? আমি অন্য ছেলের সাথে রিলেশন করি, এতে আপনাকে কষ্ট দেওয়ার কি হলো? আদ্রের কপালে রগ ফুলে ওঠে মায়েরার কথা শুনে। আরো বেশি হিংস্র হয় আদ্র। ও বলে, রিলেশন করিস 2 বছর, কিন্তু আমি তোকে ভালোবাসি আরো অনেক বছর ধরে। এবং সেটা তুই জানিস, অ্যান্ড জেনে শুনে তুই অন্য একটা ছেলের সাথে রিলেশনে গেছিস। তাহলে এটাকে ধোঁকা বলে না তো কি বলে? আমি আমার মতো চলবো, তাতে আপনার কি? কারণ তুই আমার, শুধু আমার, গট ইট। আদ্র মায়রার হাত ধরে টেনে নিচে নিয়ে যেতে থাকে। মায়রা পেছন থেকে আদ্রকে বলে, কই নিয়ে যাচ্ছেন আমাকে? বিয়ে করতে। মায়রা স্তব্ধ হয়ে যায় আদ্রের কথা শুনে। ওর ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছে। আদ্র মায়রাকে ফার্স্ট ফ্লোরে এনে সোফায় ছুঁড়ে মারে, কিন্তু মায়রার কোনো রিয়াক্ট নেই। আদ্র নিজের ফোন বের করে কাকে যেন ফোন লাগিয়ে বলে, চলে আয়। ও মানেনি। মায়রাদের বাসার সামনে ঝোপঝাড়ে বসে আছে আদনান মাহমুদ আর তার লোকেরা। আদনান মাহমুদ বিরক্ত হয়ে বলে, শুভ তুই শিওর তো এটাই ওই মেয়ের বাসা? জি বস, 100% শিওর। তাহলে মেয়েটা কই, এখনো দেখলাম না তো? শুভ আমতা আমতা করে বলে, বস মনে হয় মেয়েটা বাসায় নেই। রেগে যায় আদনান মাহমুদ। তিনি রেগে শুভর গালে একটা থাপ্পড় মেরে বলে, শালা কোনো কাজের না তুই। বলে ঝোপঝাড় থেকে বেরিয়ে গাড়ি নিয়ে চলে যায় সে। মুখে কাপড় বেঁধে 5 স্টার হোটেলে প্রবেশ করে তুর্না। বারবার আশেপাশে তাকাচ্ছে যে কেউ ওকে দেখছে কিনা।
তূর্ণা খুব সাবধানতার সাথে হোটেলের ৩০৪ নাম্বার রুমে যায়। তূর্ণা ৩০৪ নাম্বার রুমের সামনে এসে বুক ভরে শ্বাস নেয়। তারপর আস্তে করে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করে তূর্ণা। তূর্ণা ভিতরে প্রবেশ করতে একটা মনোমুগ্ধকর স্মেল পায় ও। গভীরভাবে নেশাক্ত এই স্মেলটার প্রতিও তূর্ণা আরো ভেতরে গিয়ে একটা রুমের সামনে দাঁড়ায় ও। দরজাটা খুলে দেখে একটা ছেলে শার্টলেস হয়ে দাঁড়িয়ে ড্রিঙ্ক করছে। ছেলেটার বডি আকর্ষণ করার মতো। তূর্ণা গিয়ে ছেলেটাকে পেছন থেকে জড়িয়ে ধরে। তূর্ণা বলে, কেমন আছো মিস্টার হ্যান্ডসাম? ছেলেটা ড্রিঙ্কের গ্লাসে ঠোঁট লাগাতে লাগাতে বলে, এত দেরি হলো যে? বাড়ির সবাইকে ম্যানেজ করতে একটু দেরি হয়ে গেছে। আদ্রের কি খবর? মিশনের কতটুকু এগিয়েছো? অনেকটাই। আদ্রের বাবা মা চাইছেন খুব তাড়াতাড়ি আমাদের বিয়েটা দিয়ে দিতে। ছেলেটা ড্রিঙ্কের গ্লাস পাশের কাচের টেবিলে রেখে তূর্ণার দিকে তাকায়। দ্যাটস গুড। খুব তাড়াতাড়ি তাহলে সুখবর পাচ্ছি। তূর্ণা হেসে বলে, ইয়া। তূর্ণা ছেলেটার কাছে গিয়ে বলে, কতদিন হয়ে গেল তীব্র, তুমি আমাকে একটু আদর করো না। তীব্র বাঁকা হেসে তূর্ণাকে বেডে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওর দিকে এগিয়ে যায়। বধূবেশে বসে আছে মায়রা, পাশে আদ্র বসা, সাথে আরো অনেকে এসেছে। আদ্র আর মায়রার বিয়ের জন্য এমনকি আদ্রিতাও বাদ নেই। আদ্রের কবুল বলা শেষে মায়রাকে কবুল বলতে বলা হলে ও চুপ হয়ে থাকে। মায়রার এমন চুপ থাকাটা আদ্রের সহ্য হয় না। ও রেগে মায়রাকে একটা থাপ্পড় দিয়ে বলে, কবুল বলবি নাকি আরো একটা দেব? আদ্রের থাপ্পড় খেয়ে মায়রা কান্না করে দেয়। ও অসহায় চোখে আদ্রিতার দিকে তাকায়। আদ্রিতা বলে, কবুল বলে দেব, না হলে আরো থাপ্পড় খেতে হবে। মায়ের প্রচুর রাগ লাগছে আদ্রিতার উপর। ওর মনে হচ্ছে কই আদ্রিতা ওকে একটু হেল্প করবে, তা না সে নিজের ভাইয়ের অনৈতিক কাজে সাপোর্ট করছে। মায়ের ভাবনার মাঝে আরো একটা থাপ্পড় পড়ে ওর গালে। মায়েরা আরো জোরে কান্না করে দেয়। আদ্র বলে, এসব মেলো ড্রামা অফ করে জলদি কবুল বল, না হলে এখানেই তোকে মেরে কবর দিয়ে যাব। মায়েরা কাপা কাপা কণ্ঠে বলে, বলবো না কবুল, মেরে ফেলুন আমাকে। আদ্রের রাগ দ্বিগুণ বেড়ে যায়। আদ্র আর মায়রার কাহিনীর মধ্যে কাজী ফোড়ন কেটে আদ্রকে বলে, বাবা জোর করে তো বিয়ে করা ঠিক না, তুমি এটা কি করছো? আদ্র চোখ বাঁকিয়ে বলে, একদম চুপ, জ্ঞান দিতে আসবেন না। আদ্র ধমক স্বরূপ কথা শুনে কাজী বেশ ভয় পেয়ে যায়। কাজীকে ভয় পেতে দেখে রোহিত বলে, আরে চাচা, স্কুলের টিচারদের মতো জ্ঞান না দিয়ে সিন উপভোগ করুন না। শুধু শুধু ওদের ঝগড়ার ভেতরে নাক গলাচ্ছেন কেন? কাজী বলে, সরি বাবা, ভুল হয়ে গেছে, ইটস ওকে চাচা। বলেই রোহিত আদ্রকে বলে, ক্যারি অন আদ্র। এবার নিজের পকেট থেকে গান বের করে নিজের মাথায় ঠেকিয়ে বলে, বল বিয়ে করবি নাকি গুলি করব? মায়েরা অনেক ভয় পেয়ে যায় আদ্রের এমন আচরণে। মায়েরা ভীতু স্বরে বলে, ওটা সরান প্লিজ, আমি কবুল বলছি। আগে বল। আদ্রের কথা শুনে জলদি করে ৩ বার করে কবুল বলে ফেলে। সাথে উপস্থিত সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। বিয়ের আরও কিছু কাজ সমাপ্তি করে পুরোপুরিভাবে স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে আবদ্ধ হয় আদ্র আর মায়রা। আদ্র মায়রার কানের কাছে বলে, এবার আমার প্রতিশোধ নেওয়া শুরু করব। এত কষ্ট দিব যে তুই তোর মৃত্যু কামনা করবি। বিয়ে করেছি বলেই ভাববি না যে তোকে ভালোবাসবো আমি। এতটা টর্চার করব যে রিলেশন করার শাস্তি তুই হাড়ে হাড়ে পাবি। আদ্রের কথাগুলো শুনে কেঁপে ওঠে মায়রা। ও বুঝতে পারছে ওর জন্য বেশ বড় কোনো কিছু অপেক্ষা করছে। একটা পাতলা কম্বল জড়িয়ে তীব্রের বুকে শুয়ে আছে তূর্ণা। মুখে প্রশান্তির হাসি ওর। তূর্ণা তীব্রকে জিজ্ঞেস করে, একটা কথা জিজ্ঞেস করি, বলো তুমি আদ্রের ক্ষতি করতে চাও কেন? ও তোমার সাথে কি করেছে? তূর্ণার প্রশ্নটা শোনার পর তীব্রের চোখগুলো লাল বর্ণ ধারণ করে। তীব্র কিছুটা রাগ মিশ্রিত কণ্ঠে তূর্ণাকে বলে, আমার জীবন কেড়ে নিয়েছে ও। তূর্ণা অবাক হয়ে বলে, মানে? তীব্র কিছু না বলে পাশ থেকে নিজের শার্ট নিয়ে বেরিয়ে যায়। আয়নের সামনে কাচুমাচু হয়ে বসে আছে জান্নাতের বাবা মা। আর আয়ান অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে। রুমে আপাতত কেউ নেই, কারণ জান্নাতের বাবা মা আয়ানের সাথে একান্তভাবে কথা বলতে চেয়েছেন। আয়ান জান্নাতের বাবা মার উদ্দেশ্য বলে, আঙ্কেল আন্টি, আপনারা কি কিছু বলতে চান? জান্নাতের বাবা বলে, বাবা, আমার মেয়ে যা করেছে তার জন্য অত্যন্ত দুঃখিত। আমরা কোনোদিনও ভাবিনি যে জান্নাত এমন কিছু করতে পারে। জান্নাতের মা আকুতির স্বরে বলে, হ্যাঁ বাবা, প্লিজ জান্নাতকে মাফ করে দাও, ও বুঝতে পারেনি। ওকে আমরা বোঝাবো। আয়ান বিরক্ত নিয়ে বলে, বুঝলাম, কিন্তু আপনারা এত ট্রেস্ট কেন? আর এতবার মাপ চাওয়ার কিছু নেই, আর কিছু বলার না থাকলে আপনারা আসতে পারেন। আয়নের কথা শুনে জান্নাতের বাবা আমতা আমতা করে বলে, বাবা, আমাদের আর একটা কথা বলার ছিল। জি বলুন। যদি তুমি রাজি থাকো তাহলে আমরা তোমার সাথে জান্নাতের সাথে বিয়ে দিতে চাই, কারণ আমরা জানি জান্নাত তোমার কাছেই প্রকৃত সুখী হবে। আয়ন ওদের কথা শুনে বেশ অবাক হয়। আয়ন চোখ বন্ধ করে কিছু একটা ভেবে জান্নাতের বাবা মার উদ্দেশ্য বলে, সরি আন্টি আঙ্কেল, বাট আমি জান্নাতকে বিয়ে করতে পারবো না, কারণ জান্নাতের উপর আর বিশ্বাস নেই। কে জানে শেষে দেখা যাবে বিয়ের দিনই আমাকে মেরে ফেলে। আয়নের কথা শুনে জান্নাতের বাবা মা মাথা নিচু করে ফেলে। আয়ন আবার বলে, মাথা নিচু করবেন না আঙ্কেল আন্টি, এটা আপনাদের মানায় না। কারণ এখানে তো আর আপনাদের দোষ নেই, দোষ আপনার মেয়ের।
আর তাছাড়া আপনার মেয়ে বিগড়ে গেছে এতে তো আর আপনাদের কোনো দোষ নেই, কারণ কোনো বাবা মাই চায় না তার সন্তান খারাপ শিক্ষা গ্রহণ করুক। অ্যান্ড আপনারাও হয়তো এটা চাননি। আয়নের কথা শুনে জান্নাতের বাবা মার চোখে পানি এসে পড়ে। জান্নাতের মা যাওয়ার আগে আয়নের মাথায় হাত বুলিয়ে বলে, তোমার চিন্তাধারা অনেক ভালো বাবা, দোয়া করি অনেক বড় হও জীবনে। আর আরেকবার আমার মেয়েটার কথা একটু ভেবে দেখো, আসি। জান্নাতের বাবা মা চলে যায়। আয়ান তাদের যাওয়ার দিকে তাকিয়ে একটা চাপা শ্বাস ফেলে। আজকেও যেই কাজটা করেছে সেটা সঠিক কিনা ভুল তা জানা নেই ওর। জান্নাতের বাবা মা যেতেই আয়নের মা আয়নের কাছে এসে বলে, কি বলল তারা? আয়ন বেডে হেলান দিয়ে চোখ বুজে বলে, মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। আয়নের মা উৎসাহ নিয়ে বলে, তুই কি বললি? না করে দিয়েছি। না করলি কেন? মেয়েটা দেখতে শুনতে তো খারাপ না, আর যথেষ্ট বড় ঘরের মেয়ে। আমার পছন্দ হয়নি তাই আয়নের আম্মুর কেন যেন আয়নের কথাটা বিশ্বাস হলো না। তারপরেও তিনি ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, তোর পছন্দ না হলে কি করার, রেস্ট নে তাহলে। আয়ন ছোট করে জবাব দেয়, হুম। ডাইনিং রুমে বসেছিল আদ্রের বাবা মার তুর্নার মা। তারা আদ্র আর তুর্নার বিয়ের কথা বলছিল। তখনই মায়েরা আর আদ্র বাসায় প্রবেশ করে। আদ্রকে দেখে আদ্রর আম্মু মুচকি হেসে বলে, আয়, তোর জন্যই অপেক্ষা করছিলাম, কিছু কথা বলার আছে তোকে। আদ্র নিজের শার্টের হাতা গুটিয়ে বলে, আগে আমার কিছু বলার আছে। আচ্ছা বল। আদ্র মায়রার দিকে তাকায়। মায়রা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আদ্রি তার পাশে দাঁড়িয়ে আছে। মায়রার চোখ মুখ ফুলে বেহাল দশা। আদ্র বলে, আমি বিয়ে করেছি। কথাটা শোনা মাত্র পুরো বাড়িতে থমথমে পরিবেশ বিরাজ করে। সবাই অবাক হয়ে আদ্রের দিকে তাকিয়ে আছে। আদ্রের বাবা বলে, কাকে বিয়ে করেছিস তুই? আদ্র মায়রার কাছে গিয়ে মায়রার হাত ধরে সবার সামনে এনে বলে, মায়রাকে। এই কথাটা শোনার পর আর এক দফা শক খায় সবাই। সিঁড়ি দিয়ে আয়ান ফোনে কথা বলতে বলতে নামছিল। এই কথাটা শুনে ওর হাত থেকে ফোন পড়ে যায়। বলতে গেলে সবার অবস্থা বেশ খারাপ। এই কথাটা শুনে আদ্র আম্মু বলে, বুঝলাম তুই মায়রাকে বিয়ে করেছিস, কিন্তু এভাবে আমাদের সবাইকে না জানিয়ে বিয়ে করলি কেন? আমরা কি না করতাম নাকি? আদ্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আমার ইচ্ছা। এখন তোমরা আমাদের একসেপ্ট করবে, নয়তো আমি মায়রাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। আদ্রর কথা শুনে আদ্রর বাবা বলে, বাড়ি ছাড়ার কোনো দরকার নেই, আমরা তোমাদের মেনে নিয়েছি। কি বলো আদ্রের মা? আদ্রর আম্মু মাথা নেড়ে হ্যাঁ বলে। আদ্রের আম্মু অনেক আগে থেকে চাইতেন মায়রাকে আদ্রের বউ হিসাবে, এতদিন বলেনি ফ্যামিলির সম্পর্ক নষ্ট হবে বলে। আদ্রের আম্মু মায়রার কাছে গিয়ে মায়রার গাল ধরে উঁচু করে কপালে একটা চুমু দেয়। তিনি বলেন, আমি অনেক খুশি তুই আমার আদ্রের বউ হলি তাই। আয়ান মায়রার কাছে গিয়ে বলে, মায়রা। মায়রা ভাইকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মায়রা বলে, ভাইয়া সরি। আয়ান মায়রার মাথায় হাত বুলিয়ে দিয়ে হালকা হেসে বলে, কাঁদছিস কেন? আমি রাগ করিনি তো, বাসার সবাই কথা বলছে। তার ফাঁকে মায়েরা নিজের রুমে চলে যায়। রাতের বেলা তুর্না নিজের রুমের জিনিসপত্র ভাঙচুর করছে। রাগে গা কাঁপছে ওর। যখন থেকে তুর্না শুনতে পেয়েছে যে আদ্রের সাথে মায়রার বিয়ে হয়ে গেছে, তখন থেকে ওর অবস্থা খারাপ। তুর্না এখন ভেবে পাচ্ছে না তীব্রকে কি জবাব দেবে। তখনই তুর্নার ফোনে তীব্রের কল আসে। তুর্না ফোন রিসিভ করে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, তীব্র, আদ্রর বিয়ে হয়ে গেছে তাই না? তুর্না অবাক হয়ে তীব্রকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে? কামান তুর্না, আমার জানার অনেক মাধ্যম আছে। তীব্র, আই এম সরি। এখন কি করব? সরি বলার কিছুই নেই। ইভেন আমাদের কাজটা আরো সহজ হয়ে গেছে মায়েরা রাদ্রের বিয়ের কারণে। তুর্না তীব্রের কথার মানে বুঝতে পারে না। ও ভ্রু কুচকে বলে, মানে? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কথাটা বলে তীব্র ফোন কেটে বাঁকা হাসে। এবার বুঝবি তীব্র, কাছের কেউ দূরে সরে গেলে কেমন ফিল হয়। কয়েক মাস পর রুমের এক কোণে দাঁড়িয়ে ভয়ে কাঁপছে মায়রা। মায়রার প্রচুর ভয় হচ্ছে যে প্রতিদিনকার মতো আজকেও যদি মায়রাকে মারে আদ্র। এই কয়েক মাসে অনেক কিছু বদলে গেছে। মায়রা আর আদ্রের লাইফ পুরো নরকে পরিণত হয়েছে। স্পেশালি মায়রার লাইফ। মায়রার শরীরে আদ্রের মারের দাগগুলো কালশিটে হয়ে রক্ত জমে আছে। আদ্র প্রত্যেক রাতে ড্রিঙ্ক করে এসে মায়রাকে অমানুষের মতো মারধর করে, যার কারণ জানা নেই মায়রার। কিছু সময় অতিবাহিত হওয়ার পর মায়রা দরজা খোলার শব্দ পায়। মায়রা আস্তে করে মাথা উঠিয়ে দেখে আদ্র দাঁড়িয়ে, ওর এক হাতে ড্রিঙ্কের বোতল আর এক হাতে একটা লাঠি, যেটা দিয়ে প্রত্যেক দিন আদ্র মায়রাকে মারে। মায়রা ডুকরে কেঁদে ওঠে। কিছুক্ষণের মাঝে মায়রার আর্তনাদে আশেপাশের পরিবেশ থমথমে হয়ে যায়। একটা অন্ধকারাচ্ছন্ন বদ্ধ ঘরে অজ্ঞান হয়ে পড়ে আছে আদ্র। এভাবে প্রায় বেশ কয়েক মাস ধরে অজ্ঞান হয়ে আছে ও। কিছু সময় পার হয়ে যাওয়ার পর ওই লোকটি প্রবেশ করে, যে কিনা আদ্রের মতো চেহারা, প্লাস্টিক সার্জারি করে এবং আদ্রের মতো কণ্ঠস্বর আওতা করে এতদিন মায়ের উপরে পশুর মতো নির্যাতন করে আসছিল। লোকটি আর কেউ না, সে হচ্ছে তীব্র। প্রতিশোধ নেয়ার জন্য ও উন্মাদ পাগল হয়ে উঠেছে।
নিজের চেহারা পাল্টাতেও একবার ভাবেনি তীব্র। তীব্র আদ্রের সামনে গিয়ে পাশে থাকা বালতি থেকে সব পানি আদ্রের ওপরে ঢেলে দেয়। ধরপড়িয়ে উঠে বসে আদ্র। আদ্রর জ্ঞান ফেরার পরও মাথা ধরে কিছুক্ষণ বসে থাকে। প্রচন্ড যন্ত্রণা করছে ওর মাথায়। আদ্র আস্তে করে মাথা উঁচু করে আশেপাশের পরিবেশ ব্যাখ্যা করবার চেষ্টা করে। আদ্র অতীত মনে করে মায়রাকে বাসায় দিয়ে আদ্র জরুরি একটা কাজে বাইরে চলে যায়। মাঝ রাস্তায় আসার পর হঠাৎ আদ্র গাড়ি বন্ধ হয়ে যায়। আদ্র বিরক্ত হয়ে গাড়ি থেকে নামবে তখনই কেউ ওকে শক্ত কিছু দিয়ে মাথায় আঘাত করে। তারপর থেকে ও এখানে অজ্ঞান অবস্থায়। বর্তমান আদ্রর সামনে তাকিয়ে কিছুটা ঘাবড়ে যায় নিজের মতো চেহারার অন্য কাউকে দেখে। তীব্র বেশ এনজয় করছে আদ্রের এমন অবস্থা। আদ্র চিন্তিত স্বরে বলে, কে আপনি? নিশ্চুপ, কথা কানে যায় না নাকি? কে আপনি? আর আমি এখানে কি করছি? তীব্রকে চিনিস? তীব্রের নাম আর তীব্রের মতো কণ্ঠস্বর শুনে বেশ ঘাবড়ে যায় আদ্র। কপাল থেকে ফোঁটা ফোঁটা ঘাম গাল বেয়ে চুয়ে পড়ছে আদ্রের। তীব্র তাচ্ছিলের হাসি দিয়ে বলে, কি হলো, ভয় পাচ্ছিস কেন? আদ্র কাপা সুরে বলে, তুই বেঁচে আছিস? আর তোর চেহারা আমার মতো কেন? অবভিয়াসলি বেঁচে আছি। নিজের বোনের মৃত্যুর প্রতিশোধ না নিয়ে কিভাবে মরবো আমি? আদ্রের ঠিক এই ভয়টাই ছিল যে তীব্র একদিন না একদিন ঠিকই ফিরে আসবে। আদ্রের নিজ কপালের ঘাম হাত দিয়ে মুছে নেয়। ও তীব্রকে বলে, দেখ তীব্র, তুই ভাবছিস তোর বোন নিজের ইচ্ছায় সুসাইড করেছে। তীব্র রেগে যায়। ও অনেক জোরে আদ্রের গালে একটা থাপ্পড় দেয়, যার কারণে আদ্রের ঠোঁট ফেটে রক্ত পড়তে থাকে। কিন্তু তবুও শান্ত থাকে না আদ্র। ও আবারও শান্ত সুরে বলে, বোঝার চেষ্টা কর তীব্র, এখানে আমার কোনো দোষ নেই। কথাটা শেষ না হতেই তীব্র নিজের প্যান্টের বেল্ট খুলে আদ্রকে আঘাত করতে থাকে। চোখ দিয়ে অশ্রু ঝরছে তীব্রের সাথে আদ্রেরও, কিন্তু তারা দুজনেই নিশ্চুপ। বেডের পাশে পড়ে আছে মায়রা। কাল রাতের মারগুলো বেশ জোরেই ছিল, যার ফলে মারের দাগগুলো থেকে রক্ত চুইয়ে পড়ছে ওর। কিন্তু মায়রার ওদিকে কোনো খেয়াল নেই। ও আদ্রের কথা ভাবতে ব্যস্ত। মায়রার এখনো কেন যেন বিশ্বাস হচ্ছে না যে এটাই ওর আদ্র। মায়রা আর আদ্র সেদিনের পর থেকে একটা আলাদা বাসায় থাকে, কারণ আদ্রের ট্রান্সফার হয়েছে। আদ্রের বাবা চেয়েছিল যে ওকে এখানেই রাখতে, কিন্তু অদ্ভুতভাবে আদ্র সেদিন রাজি হয়নি। নতুন বাসায় ওঠার আগে মায়রা অনেক রঙিন স্বপ্ন বুনেছিল, কিন্তু মায়রা তো তার জানতো না যে এই নতুন বাসাতে ওর জীবনের সব রঙিন স্বপ্নগুলোকে কালো অধ্যায়ে পরিণত করবে। আমেরিকা রুমের জানালা দিয়ে ব্যস্ত নগরী দেখছে আয়ান। হাতে ধোঁয়া উড়ন্ত কফি, মাঝে মাঝে আবার কফির মগে চুমুক দিচ্ছে আয়ান। ডাক্তারি বাকি কিছু পড়া কমপ্লিট করতে আয়ান আমেরিকা এসেছে। যদিও ওর ফ্যামিলিকে ছেড়ে আসার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু পরিস্থিতি বাধ্য করেছে ওকে। হঠাৎ পেছন থেকে একটা মেয়ে এসে আয়ানকে জড়িয়ে ধরে। আয়ান মুচকি হাসি দেয়। ঘুম ভাঙলো মহারানীর? মেয়েটা আয়ানকে আরো একটু শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমাকে আগে ডাকেননি কেন? তোমার ঘুমন্ত চেহারা দেখে কেন যেন ডিস্টার্ব করতে ইচ্ছে করলো না তাই। মেয়েটি আয়ানকে ছেড়ে দুই হাত দিয়ে চুলগুলোকে খোপা করে নিল। মুগ্ধ দৃষ্টিতে সেই দৃশ্য দেখলো আয়ান। মেয়েটি আয়ানকে বলে, মায়া করতে গিয়ে আমার কাজের তো লস করে দিলেন। আয়ান মেয়েটির সামনে গিয়ে গালে টুককুস করে চুমু দিয়ে বলে, মায়া না গো, বউ ভালোবেসে। অনেক ভালোবাসি তোমায়, আমিও অনেক ভালোবাসি, এক সমুদ্র সমান ভালোবাসি। জড়িয়ে ধরে একে অপরকে তারা দুজন। ভালোবাসার রঙে রঙিন হয় আবারও নতুন করে। আদ্রকে মারার পর ক্লান্ত হয়ে সোফায় বসে পড়ে তীব্র। তীব্র তার একজন লোককে ডেকে ইশারা করে কিছু বলে। তীব্রের ইশারা পাওয়ার পর লোকটি রুমে থাকা টিভি থেকে কিছু ভিডিও অন করে। ভিডিওটা দেখে চোখের পানির বন্যা বয়ে যায় আদ্রের। ভিডিওগুলো ছিল মায়রাকে অত্যাচার করার ভিডিও। আদ্র রেগে তীব্রকে বলে, মায়রাকে কেন এভাবে অত্যাচার করেছিস তীব্র? ও কি দোষ করেছে? তীব্র পায়ের উপরে পা তুলে বসে। ও হাতে থাকা গানটা ঘোরাতে ঘোরাতে বলে, মায়রার দোষ একটাই, ও তোর জীবন, যেমনটা আমার বোন আমার কাছে ছিল। মায়রাকে কষ্ট দিলে তুই এমনিতেই মারা যাবি, তার থেকেও বড় কথা আমার কষ্টের চেয়ে দ্বিগুণ কষ্ট পাবি। মায়রাকে ছেড়ে দে তীব্র, তুই আমাকে মেরে ফেল, কিন্তু ওকে ছেড়ে দে। তীব্র হিংস্র হেসে বলে, দিব তো, আজকেই দিব। সারা জীবনের জন্য ছেড়ে দেব। আজকে তোর সামনে তোর লাইফ লাইনকে মারবো, আর তুই শুধু চেয়ে চেয়ে দেখবি। তীব্র চলে আয়। আদ্র পেছন থেকে অনেকবার তীব্রকে আকুতি মিনতি করছে, কিন্তু তীব্র সেটা শুনেছে বলে মনে হয় না। আদনান মাহমুদ সহ তার লোকেদেরকে জেলে ভরে বেধড়ক পেটাচ্ছে রোহিত সহ অন্যান্য কয়েকজন পুলিশ। আজ রাজধানীর একটা হোটেল থেকে তাদের ধরা হয়েছে। রোহিত আদনান মাহমুদের চুলের মুঠি ধরে বলে, বল, তুই কেন মায়রার ক্ষতি করতে চাস? কেন বারবার ওর উপরে হামলা করিস বল? কখনো বলবো না। আদনান মাহমুদের কথাটা বলার সাথে সাথে তার হাতে গরম শিক দিয়ে ছ্যাঁক দেয় রোহিত। আর্তনাদ করে ওঠে আদনান মাহমুদ। তিনি বলেন, বলছি, প্লিজ আর মারবেন না, বল জলদি। আদনান মাহমুদ বলা শুরু করে, মায়রার দাদা আমাকে এতিমখানা থেকে নিয়ে এসে নিজের ছেলের মতো মানুষ করতে থাকেন, কিন্তু দিন যত যাচ্ছিল ততই আমি লোভী হয়ে উঠেছিলাম।
তাই মায়রার আম্মু যখন প্রেগনেন্ট ছিল তখন থেকে আমি ষড়যন্ত্র শুরু করি। মায়রার 5 বছর যখন, তখন আমি মায়রাকে দূরে সরিয়ে দেই। আর তখনই আয়ানের বাবা মা মায়রাকে পেয়ে নিজের সন্তানের নামে বড় করতে থাকে। মায়রাকে দূরে সরানোর পর একদিন সুযোগ বুঝে মায়রার বাবা মাকে সরিয়ে দেই দুনিয়া থেকে। কিন্তু মায়রার দাদুকে মারতে পারিনি, কারণ সব সম্পত্তির দলিল তার কাছে ছিল। আর তিনি চাইছিলেন মায়রাকে সব সম্পত্তি দিয়ে দিতে, তাই আমি মায়রাকে মারার প্ল্যান শুরু করি। কিন্তু প্রতিবারই কিভাবে যেন প্ল্যান ফ্লপ হয়ে যেত। তোর প্ল্যান ফ্লপ হতো আদ্রের কারণে? আদনান মাহমুদ অবাক কণ্ঠে জিজ্ঞেস করে। মানে আদ্র বুঝতে পেরেছিল মায়রার সাথে ঘটা অ্যাক্সিডেন্টগুলো কাকতালীয় না, কেউ ইচ্ছে করে করছে, তাই ও আলাদা একটা টিম তৈরি করে মায়রার সেফটির জন্য। রোহিত বাকি পুলিশদের ইশারা করে বেরিয়ে যায়। ওর এখন আদ্রকে খুঁজতে হবে। মাইশা ওর সদ্য জন্ম নেওয়া ছেলেকে নিয়ে মেঘের ভর্তি হওয়া হসপিটালের কাছে দাঁড়িয়ে আছে। হাত পা প্রচণ্ড পরিমাণে কাঁপছে মাইশার। মাইশা হসপিটালের রিসেপশন থেকে ইনফরমেশন নিয়ে মেঘের কেবিনের সামনে দাঁড়িয়ে আছে। মেঘের অবস্থা ভালো না বলা চলে। ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছে, এখন ঔষধ দিয়ে যতটুকু বাঁচিয়ে রাখা যায় ওকে, অতটুকুই মেঘের হায়াত। মেঘের কেবিনে প্রবেশ করে মাইশা। মাইশা মেঘের কাছে গিয়ে মাথায় হাত বোলায়। চোখ দিয়ে পানি পড়ছে ওর। কারো স্পর্শ পেয়ে চোখ খুলে তাকায় মেঘ। মাইশাকে দেখে মেঘের চক্ষু চড়ক গাছে। মাইশা কেঁদে দিয়ে বলে, কেন মিথ্যে বললে আমাকে? একটুও কি বলা যেত না তুমি অসুস্থ? কেন এত কষ্ট দাও আমায়? কি করেছি আমি বলো? মেঘ কাপা কণ্ঠে বলে, তুমি কষ্ট পাবে তাই আর বলা হয়নি। আর তোমার তোমার কষ্ট হচ্ছে না? মেঘ কিচ্ছু বলল না। হঠাৎই মাইশার বাচ্চাটা কেঁদে ওঠে। মেঘ চোখ বড় বড় করে মাইশার দিকে তাকায়। মেঘ বলল, মাইশাও আমাদের বাচ্চা। তোমার আর আমার ছেলে। মেঘ নিজের সর্বশক্তি দিয়ে উঠে বসে। ছেলেকে কোলে নিয়ে হাজারো চুমু দিতে থাকে। মেঘের কোলে যাওয়া মাত্রই বাচ্চাটা কাঁদা বন্ধ করে দিয়ে হাসতে থাকে। মেঘ বাচ্চাটার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে। মেঘ মাইশার দিকে তাকিয়ে বলে, ও কার মতো হয়েছে? তোমার মতো। সত্যি? আচ্ছা, ওর নাম কি হবে? তুমি ঠিক করো। মেঘ কিছুক্ষণ ভেবে বলে, শ্রাবণ। মেঘ নামটা উচ্চারণ করার পরপরই হেসে ওঠে ওদের ছেলে। হঠাৎই মেঘের শ্বাস নিতে কষ্ট হতে থাকে। মাইশা অস্থির হয়ে ডাক্তারকে ডাকতে যাবে, তখনই মেঘ মাইশার হাত ধরে বলে, আমার সময় শেষ মাইশা, তুমি আমাদের ছেলেটাকে মানুষের মতো মানুষ করো। ভালোবাসি মাইশা। মেঘ কথাটা বলার পর আজীবনের জন্য চুপ হয়ে যায়। পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় বহু দূরে। মাইশা নিস্তব্ধ হয়ে গেছে। আয়ানের বিয়ে হয়েছে আর 6 মাস হলো। আয়ান বিয়েটা করতে রাজি ছিল না, কিন্তু ওর ফ্যামিলি বেশ জোর করে ওকে বিয়ে করায়। এতক্ষণ তার সাথে খুনসুটি করছিল আয়ান। আয়ান না চাইতেই নোরাকে ভালোবাসতে বাধ্য। আয়ানের ভাবনার মাঝে এটা কখনোই ছিল না যে ও কখনো জান্নাতকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবে। কিন্তু নোরা সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। নিজের ভালোবাসার জালে আবদ্ধ করেছে আয়ানকে। রোহিত আদ্রকে খুঁজতে খুঁজতে ঠিক ওই জায়গাটিতে পৌঁছে যায়, যেখানে আদ্রকে আটকে রেখেছিল তীব্র। রোহিত রুমটার দরজা খোলা মাত্রই আদ্র এসে জড়িয়ে ধরে রোহিতকে। আদ্র বলে, একদম ঠিক সময় এসেছিস, আমার এই মুহূর্তে তোরই প্রয়োজন ছিল। আদ্র, তুই এখানে কেন? তীব্র আমাকে আটকে রেখেছিল। তীব্র তোর ওই ছোটবেলার ফ্রেন্ড? ও তোকে আটকাবে কেন? তীব্রের বোন তুবা, ও আমাকে ভালোবাসতো, কিন্তু আমি ওকে পছন্দ করতাম না। এই সামান্য কারণে তুবা সুসাইড করে। আর তীব্রের মতে আমার কারণে তুবা মারা গেছে, আমি ওকে মেরে ফেলেছি, তাই ও প্রতিশোধ নিতে চায়। তীব্র ওর বোনকে ওর জীবন, ওর বাবা মার থেকেও বেশি ভালোবাসে। আদ্র এতটুকু বলে দৌড়ে বেরিয়ে যায়। রোহিত পেছন থেকে আদ্রকে ডেকেছিল, কিন্তু ও না শুনে গাড়ি নিয়ে বেরিয়ে যায় ওখান থেকে। তীব্রর হাতে একটা তলোয়ার। ও বেশ যত্ন করে তুলে রেখেছিল, নিজের বোনের মৃত্যুর প্রতিশোধ নেবে এটা দিয়ে। তাই তীব্র তলোয়ারটা নিয়ে মায়রার রুমের দিকে এগিয়ে যায়। রুমে ঢোকা মাত্রই মায়রাকে দেখে বাঁকা হাসি দেয় তীব্র। তীব্রের হাতে তলোয়ার দেখে অনেক অবাক হয় মায়রা। ও অবাক হয়ে বলল, আপনি? আপনার হাতে ওটা? তোমাকে মারার জন্য। আমার প্রতিশোধ পূরণ করব আজ। মায়েরা খেয়াল করে তীব্রের গলার স্বর অন্যরকম। ও কাপা কণ্ঠে বলে, কে আপনি? আপনি আদ্র না অন্য কেউ? আপনার চেহারা আদ্রের মতো কেন? তীব্র সবকিছু খুলে বলে মায়েরাকে। সবকিছু শোনার পর মায়েরা অবাক হয়ে তাকিয়ে আছে তীব্রের দিকে। মায়েরা পালাতে যাবে তার আগেই তীব্র ওকে ধরে ওর পেটে ছুরি ঢুকিয়ে দেয়। 5 বার ছুরিঘাত করার পর আদ্র এসে তীব্রের হাতে গুলি করে দেয়। মাটিতে লুটিয়ে পড়ে মায়রা। পেছন থেকে রোহিত এসে তীব্রকে ধরে নিয়ে যায়। আদ্র জলদি করে মায়রার কাছে গিয়ে মায়রার মাথা নিজের কোলে নেয়। আদ্র কান্না করে বলে, মায়রা, তোমার কিচ্ছু হবে না, দেখো হসপিটালে নিয়ে গেলেই তুমি ঠিক হয়ে যাবে। মায়রা অনেক কষ্ট করে কাপা কণ্ঠে বলে, পৃথিবীতে থাকার সময় শেষ আমার আদ্র। আমি আর আপনার সাথে থাকতে পারবো না, আপনার বাচ্চার মা হতে পারবো না।
আপনাকে অতিরিক্ত চাওয়া হতে পারবো না। ভালোবাসি আদ্র, খুব ভালোবাসি। কখনো ভুলবেন না তো আমায়। মায়েরা, পাগলের মতো কথা বলিস না তো, তোর কিচ্ছু হবে না। তুই ঠিক হয়ে যাবি দেখিস। মায়েরা জোরে জোরে শ্বাস নিতে শুরু করে। আস্তে করে আদ্রের বুকে ঢলে পড়ে ও। 7 বছর পর মায়েরার কবরের সামনে দাঁড়িয়ে আছে আদ্র। হাতে পায়ে ওর শিকল পরানো। আদ্র আছে একজন মানসিক রোগী। মায়েরা মারা যাওয়ার পরপরই পুরোপুরি পাগল হয়ে যায় আদ্র। তীব্র তার কর্মকাণ্ডের জন্য ফাঁসির দড়িতে ঝুলেছে। মায়েশা নিজের বাচ্চাকে আজ মানুষ করতে ব্যস্ত। আয়ানেরও একটা মেয়ে হয়েছে। ওরা সবাই ভালো আছে, ভালো নেই শুধু আদ্র। আজকের দিনে মায়েরা মারা যায়। তাই এই দিনে আদ্রকে মায়েরার কবরের কাছে না আনলে ও আরো বেশি পাগলামো করে। আদ্র শিকল পরিহিত,